আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা। 5 আগস্টের পর শেখ হাসিনা ও দলটির কেন্দ্রীয় অনেক নেতা ভারতে পালিয়ে গেছে। এবার মিডিয়ার কণ্ঠরোধে রাস্তায় হাঁটলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের দেশত্যাগী প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার কোনো বিবৃতি প্রচার করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি শাস্তি হিসেবে হতে পারে জেলের সাজা। ওই যে একই কথা বারবার বলতে হয় যে একটা গ্রামীণ প্রবাদ বাক্য আছে, যেই নালে উৎপত্তি ওই নালেই কি বিনাশ হবে ডক্টর ইউনূসের? যে এনসিপি কে রাজনৈতিক দল হিসাবে গঠন করার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবেই পৃষ্ঠপোষকতা করেছেন অনেকের দাবি। ইভেন বিভিন্ন বক্তব্যে তার এই জিনিসটা ফুটে উঠছে। ফজলুর রহমানকে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, জুলাই বিপ্লবদেরকে যারা কালো অধ্যায় বলবে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার, তারা বাংলাদেশের আল শামস আল বদর। অতএব এই ফজলুর রহমান তুমি সেই আল বদরের সদস্য। বইরা খাটাসগুলোর কারণেই গত 16 বছর পর্যন্ত এই ফজলুরের মতো বইরা খাটাসরা থাকার কারণেই আমাদের দেশের মুক্তি হয় নাই, শেখ হাসিনার বিতাড়িত হয় নাই, এই কারণেই হয় নাই। অতএব এই খাটাসগুলো থেকে বাংলাদেশের মানুষদেরকে সচেতন হতে হবে। আমি স্পষ্ট করে এই বইরা খাটাস এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে স্পষ্ট করে বলছি, বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা, আর আপনি আদতে রাজাকার বিধায় এদেরকে আপনি রাজাকার বলছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত যখন নানান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশটা একটু দেখি। এবার মিডিয়ার কণ্ঠরোধে রাস্তায় হাঁটলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের দেশত্যাগী প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার কোনো বিবৃতি প্রচার করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি শাস্তি হিসেবে হতে পারে জেলের সাজাও। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান সরকারি যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখান থেকে একটা লম্বা চওড়া বিবৃতি দেওয়া হয়েছে। তাতে লেখা রয়েছে যে বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনে গুরুতর লঙ্ঘন। তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে। আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক তার ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যে এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আমরা এই ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের জানে শেষ করার মতন যে নির্দেশ দিয়েছিলেন তার কিন্তু যথেষ্টই গুরুতর অভিযোগ রয়েছে। তারপর তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধে অভিযোগে বিচারাধীন রয়েছেন। বাংলাদেশের আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিধান রয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক যে অখণ্ডতা রয়েছে তার উপরে ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য কাজ করছে। বাংলাদেশের জনগণ প্রজন্মের পর প্রজন্ম প্রথমবারের মতো সত্যিকারের অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা এমন একটি সময়ে সংবাদ মাধ্যমগুলিকে শেখ হাসিনার অডিও ও তার বক্তৃতাগুলি যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি বা
সহিংসতাকে উস্কে দিতে পারে সেই উদ্দেশ্যে প্রচার করার ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বনের আহ্বান জানায়। তার মন্তব্য, বক্তৃতা এবং যে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য পুনঃপ্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে। এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে। এই ক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রতি ক্রমশই ক্ষোভ বাড়ছে বাংলাদেশের সাধারণ নাগরিকদের। এমনকি দেশের রাজনৈতিক দলগুলিও এবার ধৈর্য হারাচ্ছে ইউনূসের ওপর। নির্দিষ্ট সময়ে দেশে সাধারণ নির্বাচন না করানোর জন্য ইউনূসকে কার্যত একহাত নিচ্ছেন তারা। 2026-এর ফেব্রুয়ারি মাসে দেশের সাধারণ নির্বাচন যদি না হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের পরিণতি শেখ হাসিনার চেয়েও 10 গুণ খারাপ হবে। এই বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী। 16ই আগস্ট তিনি একটি অনুষ্ঠানে গিয়ে বলেন যে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রদ্ধা করতাম, তবে যদি ফেব্রুয়ারি মাসে দেশের নির্বাচন না হয় তবে শেখ হাসিনার চেয়েও 10 গুণ খারাপ পরিণতি হবে তার। বাংলাদেশের ঐতিহ্যের উপরে আঘাত করা হচ্ছে বলেও মনে করেন কাদের সিদ্দিকী। ওই যে একই কথা বারবার বলতে হয় যে একটা গ্রামীণ প্রবাদ বাক্য আছে, যেই নালে উৎপত্তি ওই নালেই কি বিনাশ হবে ডক্টর ইউনূসের। যে এনসিপি কে রাজনৈতিক দল হিসাবে গঠন করার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবেই পৃষ্ঠপোষকতা করেছেন অনেকের দাবি। ইভেন বিভিন্ন বক্তব্যে তার এই জিনিসটা ফুটে উঠছে, এনসিপি দল করতে চায় না, তিনি এনসিপি কে বলছেন তোমরা রাজনীতিতে আসো। এখন গেল কয়েক মাস ধরে এনসিপি বনাম ডক্টর ইউনূস সরকারের মধ্যে যা দেখছি, তলে তলে যদি অন্য কিছু থাকে সেটা তো আমরা জানি না। এরকম হইতে পারে যে আমি বলবো নির্বাচন, তোমরা বলবা না 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 না। তো না না বললে কি হবে? ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে, ক্ষমতা দীর্ঘায়িত হবে। আর আরেকটা আছে যে না, ডক্টর ইউনূস যা বলতেছেন তাই করবেন, বা উপদেষ্টারা যা বলতেছেন তাই করবেন, এনসিপি যা বলতেছে তারা তাই করবে। তাহলে তো ঝামেলা না। দেখেন, এই যে নির্বাচন নিয়ে আমাদের ইসি যিনি আছেন, নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন, তিনি বলছেন ভাই বেশি চাপাচাপি করলে সরকারে পদত্যাগ করে দেবো, কিন্তু আমি ঝুঁকবো না। তো এই সিচুয়েশনে আইসা গতকালকে দলটির যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছেন সামান্তা শারমিন, তিনি যে বক্তব্য দিচ্ছেন, গণপরিষদ নির্বাচন না করে জাতীয় সংসদ নির্বাচন চান না, নাই চাইতে পারেন, আপনারা একটা রাজনৈতিক দল। তো তিনি বলছেন আমরা সংসদীয় নির্বাচনের কথা বলিও না, আমরা এটা চাইও না। কি চান? আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান করে তারপর রিস্টার্ট করবেন বাংলাদেশকে। ওয়াও! মানে নির্বাচন এখন তারা চায় না। এখন পর্যন্ত তাদের দলীয় সবকিছু যে নির্বাচনে যাওয়ার জন্য সব হয়েছে কিনা আমি এটাও জানি না, দলীয় প্রার্থী ঠিক হয়েছে কিনা, সারা বাংলাদেশে এতগুলা প্রার্থী তারা দিতে পারবেন কিনা সেটাও জানি না, বাট তারা নির্বাচন চান না। যুগান্তরে ছাপানো যে প্রচ্ছদ, সেখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচন হবে, ডক্টর ইউনূস ঘোষণা করছেন। তো আসন থেকেই তো সবাই নির্বাচন করবে, কিন্তু এটা গণপরিষদ নির্বাচনের উদ্দেশ্যে এটা বলতে হবে তো সবাই। আচ্ছা, তার বক্তব্য হচ্ছে যে এই নির্বাচনের পর পরিবর্তন কি? আমরা তো একটা পার্টির কাছ থেকে আরেকটা পার্টির কাছে তুলে দিতে গণঅভ্যুত্থান ঘটানি, আপনি পার্টির কাছে তুলে দিবেন কেন? এটা তো জনগণ তুলে দিবে রে ভাই। মানে আপনি ডক্টর ইউনূসের হাতে দিচ্ছেন, এটা সত্য। ওই যে ভিডিওর প্রথমে বলছি যে আপনারা ডক্টর ইউনূসের রেডিমেড একটা সেটেলমেন্টে দিচ্ছেন, দরকার ছিল ওই মুহূর্তে, বিকল্প ছিল না। বাট একটা দলের কাছ থেকে আরেকটা দলকে বা একটা পার্টির কাছ থেকে আরেকটা পার্টিকে আপনারা এরকম নিয়ে বৈশারেছেন রেজাল্ট শিট যে বিএনপি পাস করবে, এত কনফিডেন্স করতে আসে, ফেলও তো করতে পারে। আপনাদের তো জনপ্রিয়তা আছে, তাহলে আপনারা কি ভয় পাচ্ছেন? আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, আরেকটা পার্টির কাছে ক্ষমতা জনগণ যদি তুলে দেয় আপনি আটকাবেন কেমন? তো আপনিও ওই যে ঘুরাফিরা আরেকটা মেন্টালিটি আপনার বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে। আপনাদের সবার কথাবার্তা এটাই, 5-7 মানুষের, যে একটা পার্টির কাছ থেকে এটা নির্বাচন ছাড়া আরেকটা পার্টি ক্ষমতায় আসবে, ডক্টর ইউনূসকে সেটেল করে ফেলছে যে বিএনপিতে তিনি পাশ করাই দিবেন, এরকম কিছু। তাহলে আপনারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক চান আরেকটা, সেটা হইতে পারে দাবি। তার বক্তব্য বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিক হবে, তারপর আপনি দেশ চালাবেন। তাতে করে বিএনপি যদি ম্যান্ডেট পায় তাহলে বিএনপি দেশ চালাবে। বিএনপির প্রস্তাব যদি জনগণের পছন্দ হয়, গণপরিষদের মাধ্যমে জিতে এসে সংবিধান পরিবর্তন করবে। এখন এই গণপরিষদ নির্বাচন আয়োজন নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা আছে? নাই। তো যেহেতু নাই, গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি, এখানে কোনো নড়চড় নাই। তাহলে এনসিপি যে অবস্থানগুলোতে যাচ্ছে, ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট এই দলটি মাঠ পর্যায়ে কতটুকু শক্তি দেখায় টিকতে পারবে সেটা পরে। তাদের প্রতি সবার একটা রেসপেক্টের লেভেল আছে, ভালোবাসা শ্রদ্ধা আছে, চাওক না চাক এটা করা লাগতেছে। কেন? জুলাই অভ্যুত্থানে তাদের অবস্থানের জন্য, সেইটা একটা পয়েন্ট। কিন্তু নির্বাচন চাইনা, ওই এক একটা জামাত এক একটা আওয়াজ তোলে, এনসিপি এক একটা আওয়াজ তোলে, ইসলামিক দলগুলো আরো আওয়াজ তোলে, এই আওয়াজের খেলায় ভাই পরে তো আমি দেখি নির্বাচনটাই হবে না। আর যদি নির্বাচন না হয় ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, অনির্বাচিত একটা সরকার কন্টিনিউ থাকবে, এটা তো দেশের মানুষ পজিটিভ নিবে না।
বাংলাদেশকে রান করতে আপনাদের চেহারা পরিবর্তন হচ্ছে প্রত্যেকটার। সামান্তা শারমিনটা দেখে আমার মনে হয়েছে পুরা শরীরে মনে 5 কেজি মাংস ছিল, এখন মাশাআল্লাহ গালটাল মোটা হয়েছে। নাহিদরে দেখেন, আসিফরে দেখেন, প্রত্যেকের চপ্পল থেকে এখন নাইকি এডিডাসে উঠে গেছে। ওয়েস্টিনে খাবার শিখছে, সারা জীবন একবেলা পুরো 14 গোষ্ঠী খাইছে কিনা আমি জানি না, বাট এখন তো খাচ্ছেন। তারার উন্নতি হয়েছে, জনগণের যাই হোক। দেশে নির্বাচন হওয়া জরুরি। আপনাদের যদি ভালো না লাগে নির্বাচন বয়কট করবেন, আসবেন না। আর আপনারা যেটা মনে করতেছেন যে বিএনপি ক্ষমতা গেলে করবে না, তো সেটা আপনাদের নির্বাচনী ইশতেহার নিয়ে আসেন। মানুষ যদি মনে করে যে হ্যাঁ এনসিপি রাইট, সামান্তার কথা রাইট, নাহিদের কথা রাইট, তাহলে আপনাদের কথা বিশ্বাস করে বিএনপিকে ভোট দেবেন, আপনাদেরকে দিবে। আপনারা ক্ষমতায় গিয়ে সবকিছু করেন, বাট নির্বাচন নিয়ে আর কোন রকম নাড়াচাড়ার সুযোগ নাই। নির্বাচন হইতে হবে। রাষ্ট্রের মধ্যে আমরা যারা বিনিয়োগকারী আছি, ভাই আমরা ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা বিনিয়োগ করে রাখছি দেশে, ব্যবসা নাই, মন্দা। 3 দিন পরে ব্যবসা প্রতিষ্ঠানে লাল বাতি জ্বলবে। সো দেশের অর্থনীতি রান করতে হবে, নির্বাচিত সরকার ছাড়া এটা কখনোই সম্ভব হবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। অন্ততপক্ষে ফজলুর রহমানকে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, জুলাই বিপ্লবদেরকে যারা কালো অধ্যায় বলবে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার, তারা বাংলাদেশের আল শামস আল বদর। অতএব এই ফজলুর রহমান তুমি সেই আল বদরের সদস্য। বইরা খাটাসগুলোর কারণেই গত 16 বছর পর্যন্ত এই ফজলুরের মতো বইরা খাটাসরা থাকার কারণেই আমাদের দেশের মুক্তি হয় নাই, শেখ হাসিনার বিতাড়িত হয় নাই, এই কারণেই হয় নাই। অতএব এই খাটাসগুলো থেকে বাংলাদেশের মানুষদেরকে সচেতন হতে হবে। আমি স্পষ্ট করে এই বইরা খাটাস, এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে স্পষ্ট করে বলছি, বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা, আর আপনি আদতে রাজাকার বিধায় এদেরকে আপনি রাজাকার বলছেন। জুলাই বিপ্লব আমাদের, এই বিপ্লবের উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ হবে। সহ্য হলে বাংলাদেশে থাকো ফজলুর রহমান, আর অসহ্য হলে বাংলাদেশ থেকে পালিয়ে যাও। শেখ হাসিনার আঁচলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো ফজলুর, তোমাকে বাংলাদেশের জনগণ চায় না, তোমার বাংলাদেশে থাকার বিন্দুমাত্র অধিকার নেই। এই বইরা, যে বইরা অ্যাডভোকেট ফজলুর ঠিকমতো কথা বলতে পারে না, ঠিকমতো শুদ্ধ উচ্চারণ জানে না, ঠিকমতো টকশোতে কথা বলতে পারে না, 24 ঘন্টা এখানে ঢুকলেই ওনার ধর্মবিরোধী কথা বলা লাগবে, দেশ বিরোধী কথা বলা লাগবে, জামাত শিবির বিরোধী কথা বলা লাগবে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা লাগবে। এটার কারণটা কি? এই মানুষগুলোর এই উদ্দেশ্যের কারণটা কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, তারা এই বাংলাদেশে আওয়ামী লীগকেই চায়। এখন যেহেতু আওয়ামী লীগকে নতুন করে আনতে পারবে না, সে কারণে আওয়ামী লীগকে কোনো একটা দলের উপরে ভর করে তাদেরকে ফেরত আনতে চায়। কত বড় টাউট ফজলুর রহমান, তিনি বলছেন 5ই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে, এবং সেই কালো শক্তি হচ্ছে জামাত শিবির, এবং ছাত্র জনতাকে তিনি আখ্যায়িত করছেন যে তারা মোটিভেটেড হয়ে ভুল পথে এই কালো শক্তি হিসেবে 5ই আগস্ট সংগঠিত করেছে। 5ই আগস্ট সংগঠিত হওয়ার কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকের মুক্ত। 5ই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বিএনপির নেতাকর্মীরা আজকের মুক্ত। 5ই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বাংলাদেশের জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন মুক্ত। এনসিপির নেতাকর্মীরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তারা আজকের মুক্ত। গণ অধিকার পরিষদ মুক্ত। এরপরে যারা যত জুলুম অত্যাচারের শিকার ছিলেন সেই আলেম ওলামা পীর মাশায়েখ তারা মুক্ত, আল্লামা মামুনুল সাহেবরা মুক্ত। কিন্তু আজকের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলছেন 5ই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে, এবং এই কালো শক্তি 5ই আগস্টটাকে সংগঠিত করে ওনার একটা মহাবিপদ সংগঠিত করে দিয়ে গিয়েছে। মনে হয় যেন 5ই আগস্টটা উনি চাননি, উনি কোনো অবস্থাতেই 5ই আগস্ট চান না, কারণ ওনার যে আপন বোন শেখ হাসিনা বাংলাদেশ থেকে 5ই আগস্ট বিদায় নিয়েছে, যেটা কোনোভাবে এই ফজলুর রহমান, টাউট ফজলুর রহমান কোনোভাবে চায় না। এরা হচ্ছে রাজনীতির খয়রাতি, এরা হচ্ছে রাজনৈতিক খয়রাতি। রাজনীতিটাকে ধ্বংস করার জন্য একটি বৃহত্তর রাজনৈতিক দলে প্রবেশ করে তারপরে সেই জায়গায় বসে বসে মিথ্যাচার করছে জাতির কাছে। তাহলে 5ই আগস্ট যদি একটি কালো শক্তি করে থাকে, জামাত শিবির করে থাকে, তাহলে কালো শক্তি আর জামাত শিবির মিলে যদি শেখ হাসিনাকে তাড়িয়ে থাকে, তাহলে আপনার দলের অবদানটা কোথায়? বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল। আমরা মনে করি 5ই আগস্ট সংগঠিত হয়েছে সমগ্র মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। আপনি তো সেই প্রচেষ্টাটাকে ধ্বংস করে দিয়ে আপনি একটি গোষ্ঠীকে আজকের এখানে প্রমাণ করে দিচ্ছেন তারাই 5ই আগস্ট সংগঠিত করেছে। তার মানে দাঁড়ালো আসলেই এই জামাত শিবির তারাই 5ই আগস্ট সংগঠিত করেছে। যেটা আমি প্রায় বলতাম যে বাংলাদেশের এই বিপ্লবের পিছনে সবচেয়ে বড় একটি স্টেক হোল্ডার তারা কিন্তু ছিল। তারা প্রকাশ্যে গোপনে যেখানে যে অবস্থায় প্রয়োজন ছিল সে কাজটি কিন্তু তারা করেছে। শুধু তারাই করে নাই, বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, তারা সবাই মিলে কিন্তু শেখ হাসিনার বিদায়ের জন্য রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কিন্তু ফজলুর সাহেবের এত ব্যথা কেন? ফজলুর রহমানের এত মনে কষ্ট কেন? ফজলুর রহমান এত চাচ্ছে কেন? ফজলুর রহমান ছাত্রদেরকে এত শত্রু মনে করে কেন? সকাল সন্ধ্যা তিনি তাদের বিরুদ্ধে কুৎসা রটায় কেন? তার মানে এই ফজলুররা বাংলাদেশে শেখ হাসিনার পড়ে যাক চলে যাক চায়নি, কোনোদিন চাবে না। এই আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করে শুধুমাত্র এই দলটাকে ধ্বংসের জন্য নেমেছে, আর কোনো উদ্দেশ্য নাই। এই দলটাকে ইতিমধ্যেই ভারত প্রেমে উদ্বুদ্ধ করিয়ে ফেলেছে এই ফজলুরের মতো গোষ্ঠীরা। আর সে কারণেই বাংলাদেশে এখন অনৈক্যের বীজ তৈরি হয়েছে। কালো শক্তি, হ্যাঁ 16 বছর পর্যন্ত তুমি ফজলুর কি করেছো? 16 বছর পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একটা আন্দোলন করতে পেরেছো, একটা মুক্তির জন্য ঠিকমতো তুমি রাস্তায় দাঁড়িয়ে একটা কথা বলতে পেরেছো। 16 বছর পর্যন্ত ফজলুরের অবদানটা কি? এই ফজলুর রহমান অ্যাডভোকেট তুমি আমার বিএনপি কিংবা বাংলাদেশের স্বাধীনতার জন্য কার জন্য কি অবদান রাখতে পেরেছো? ঘোড়ার ডিম কিছু পারে নাই। এখন 5ই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে দেশের একটি বিজয় এনেছে, সেটাকে বলছেন কালো থাবা। হ্যাঁ, এই কালো থাবাই তোমার দরকার। বাংলাদেশের মুক্তির জন্য যদি
তোমার দৃষ্টিতে হয় জামাত শিবির কালো থাবা, তাহলে এই কালো থাবার জন্যই বাংলাদেশের জনগণ অপেক্ষা করেছে 16টি বছর, যাতে করে বাংলাদেশের মানুষ মুক্তি পায়। এখন মুক্তি পেয়েছে, তোমার এত যন্ত্রণার কারণটা কি? মুক্তি পাওয়ার পরে তোমার এত অসহ্যের কারণটা কি? অসহ্যের কারণ একটাই, বাই বর্ন উনি আওয়ামী লীগ করে, ওনার শরীরের মধ্যে প্রবাহমান আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের দুঃখ দুর্দশা উনি দেখে সহ্য করতে পারে না। উনি পারে না শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাক এটা শুনতে, সহ্য করতে। উনি চায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। এরা টাউট, এরা রাজনীতির জন্য একটা ধ্বংসকারী ব্যক্তি হচ্ছে এই অ্যাডভোকেট ফজলুর রহমানরা। এরা বাংলাদেশের কোনোদিন বাংলাদেশের বিজয় চায় নাই, শেখ হাসিনার কোনো পতন চায় নাই। আর সে কারণেই আজকের বাংলাদেশে এই ফজলুররা নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছে। কত বড় দুঃসাহস! স্বাধীন বাংলাদেশে 24-এর গণঅভ্যুত্থানের বিপ্লবীদেরকে বলছে কালো থাবা। হ্যাঁ, কালো অধ্যায় বলছো, কালো থাবা বলছো, জামাত শিবির বলছো, তাদেরকে নেতারা বলে বলছো তুমি। এখন তারা হচ্ছে তাদের কি বলে মাধ্যমে পরিচালিত ব্যক্তিবর্গ, তাদেরকে আর রাজনীতিবিদ বলছো না। এই বাংলাদেশের যদি এখন পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের অবদান স্বীকার কেউ না করে, তাহলে তারা হবে জাতির সবচেয়ে শ্রেষ্ঠ গাদ্দার। গত 16 বছর জুলুম, নির্যাতন, অত্যাচার, স্টিম রোলার কে খায় নাই? কার উপরে পড়ে নাই? এমন কোন মানুষ নেই যার উপরে মানে জুলুম হয় নাই। এই বুইরা খাটাস, এগুলো খাটাসগুলোর উপরে ভীমরুতিতে পেয়েছে। এই বুইরা খাটাসগুলোর কারণেই গত 16 বছর পর্যন্ত এই ফজলুরের মতো বুইরা খাটাসরা থাকার কারণেই আমাদের দেশের মুক্তি হয় নাই, শেখ হাসিনার বিতাড়িত হয় নাই, এই কারণেই হয় নাই। অতএব এই খাটাসগুলো থেকে বাংলাদেশের মানুষদেরকে সচেতন হতে হবে। এই বুইরা, যে বুইরা অ্যাডভোকেট ফজলুর ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক মতো শুদ্ধ উচ্চারণ জানে না, ঠিক মতো টকশোতে কথা বলতে পারে না, 24 ঘন্টা এখানে ঢুকলেই ওনার ধর্ম বিরোধী কথা বলা লাগবে, দেশ বিরোধী কথা বলা লাগবে, জামাত শিবির বিরোধী কথা বলা লাগবে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা লাগবে। এটার কারণটা কি? এই মানুষগুলোর এই উদ্দেশ্যের কারণটা কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, তারা এই বাংলাদেশে আওয়ামী লীগকেই চায়। এখন যেহেতু আওয়ামী লীগকে নতুন করে আনতে পারবে না, সে কারণে আওয়ামী লীগকে কোনো একটা দলের উপরে ভর করে তাদেরকে ফেরত আনতে চায়। আমি স্পষ্ট করে এই বুইরা খাটাস, এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে স্পষ্ট করে বলছি, বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা, আর আপনি আদতে রাজাকার, বিধায় এদেরকে আপনি রাজাকার বলছেন। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। ইতিমধ্যে আপনারা সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন।